প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। হাসিনার অনুরোধ না রাখলেও ডক্টর ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া। হর্ন বন্ধে সমর্থন পাচ্ছি, ভালো লাগছে, বলেছে সৈয়দা রিজওয়ানা হাসান। 6 ক্যাশিয়ারের বদলি, বাণিজ্য সামলাতেন সাধন, ঘুষ ছিল ওপেন সিক্রেট। সড়কে দুর্নীতি নেপথ্যে কাদের সহ প্রভাবশালীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন আজ শনিবার রাজধানীর হেয়ার রোডে। রাষ্ট্র সংস্কার এবং 6 সংস্কার কমিশন গঠন ইস্যুতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হবে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছে, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন, এরপর তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, শনিবারের সংলাপে যোগ দিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর 2:30টা থেকে এই সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংস্কারের কমিশন গঠন করেছেন সরকার। জানা গেছে, সংলাপে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি রাজনৈতিক দলগুলো থেকে জানানো হতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বিভিন্ন প্রস্তাব বা পরামর্শ চাওয়া হবে সরকারের পক্ষে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে 3য় দফা সংলাপ। সর্বশেষ গত 31শে আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তবে আজ কয়টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করবেন তার সংখ্যা জানা যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আমন্ত্রণ জানিয়েছে, আমরা যাব। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই। গণতন্ত্র মঞ্চের নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংলাপে ডেকেছে গণতন্ত্র মঞ্চ, সংলাপে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান কি বলতে চান তা শুনব, তারপর দেশের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আমাদের কিছু বক্তব্য থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমাদের প্রধান উপদেষ্টা দেখেছেন, সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা করবেন, আমরা যাব, দেখি প্রধান উপদেষ্টা কি বলেন। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিকাল 5:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ সহ কয়েকটি নির্দিষ্ট ইস্যুতে কথা বলবেন। এদিকে হাসিনার অনুরোধ না রাখলেও ডক্টর ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া। শেখ হাসিনা সরকারকে অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ অবশেষে রেখেছে মালয়েশিয়া। নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে। ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসকে পাশে নিয়ে শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। এই সময় ডক্টর ইউনূস এই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের হওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে। সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রম বাজার। কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 এমপি মন্ত্রীর প্রতিষ্ঠান সহ মালয়েশিয়া সরকারের বাছাই করা 25 রিক্রুটিং এজেন্সি, যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরও 75 এজেন্সি। মালয়েশিয়ায় যেতে বাংলাদেশ সরকার কর্মী প্রতি সর্বোচ্চ ব্যয় 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেটে নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো 4.5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেয়। এদিকে হর্ন বন্ধে সমর্থন পাচ্ছি, ভালো লাগছে, বলেছে সৈয়দা রিজওয়ানা হাসান। কম শব্দের একটি দেশ করতে চাই। শব্দ দূষণ রোধে রাস্তায় গাড়ির হর্ন বাজানো বন্ধ করতে হবে। আমাদের এই উদ্যোগের সঙ্গে স্টেক হোল্ডাররা কাজ করছে। হর্ন বন্ধের উদ্যোগে পক্ষে সমর্থনও পাচ্ছি, বেশ ভালো লাগছে। ঢাকা শহরের পর
পর্যায়ক্রমে পুরো দেশের প্রতিটি বিভাগীয় শহরে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। শুক্রবার কালের কণ্ঠের সঙ্গে আলাপচারিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। তিনি বলেন, বিদেশ থেকে হাইড্রোলিক হর্ন আনা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধ পথে কিছু হর্ন দেশে আনার অপচেষ্টা চলছে। হাইড্রোলিক ছাড়াও গাড়িগুলোতে সাধারণ হর্ন বেশি সময় ধরে বাজানোর কারণে প্রচুর শব্দ দূষণ হয়। আমরা 2 ধরনের হর্ন বাজানোই বন্ধ করতে চাই। কম শব্দের হর্নগুলো যখন একসঙ্গে অনেকগুলো গাড়িতে বাজানো হয় তখন অনেক বেশি শব্দ দূষণ হয়, আর এই শব্দ হাইড্রোলিক হর্নের শব্দকেও ছাড়িয়ে যাচ্ছে। শব্দ দূষণমুক্ত ভবিষ্যৎ গড়তে গাড়িতে হর্নের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এই ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সচেতনতার বিকল্প নেই। এখানে জনসাধারণের পাশাপাশি যানবাহন সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের কাজটা নির্দিষ্ট ধরনের হর্ন বন্ধ নয়, আপনার সবার গাড়িতেই হর্ন বাজছে। সব ধরনের হর্ন বন্ধ করতে হবে। সব হর্ন বিকট শব্দ সৃষ্টি করছে। আমাদের কাজ হচ্ছে সচেতনতা সৃষ্টি এবং আইনের প্রয়োগ শুরু। এদিকে 6 কেশিয়ারে বদলি বাণিজ্য সামলাতেন সাধন, ঘুষ ছিল ওপেন সিক্রেট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার হয়েছেন গত বৃহস্পতিবার। তবে বহাল তবিয়ত আছেন তার 6 কেশিয়ারের বদলি বাণিজ্যের অর্থ সংগ্রহকারীরা। তাদের মাধ্যমে খাদ্য বিভাগের বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন মন্ত্রী পরিবারের সদস্যরা। বিনিময়ে এই 6 কেশিয়ার নিজেদের পছন্দ মতো পোস্টিং বাগিয়ে নেওয়ার পাশাপাশি বেতন পেতেন নির্দিষ্ট হারে কমিশনে। তারা হলেন খাদ্য কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি ও শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা হুমায়ুন কবির, তেজগাঁও এসডির সাবেক ব্যবস্থাপক চন্দ্রশেখর মল্লিক, বর্তমান ব্যবস্থাপক আব্দুর রহিম, ঢাকা রেশনিংয়ের এরিয়া রেশনিং D7 তৌফিক কে ইলাহি, দিনাজপুর DCF সুবীর নাথ চৌধুরী ও মুন্সিগঞ্জের DCF আসমাউল হুসনা। খাদ্য বিভাগের বদলি পদায়ন নীতিমালা 2 বছরের কম সময়ে কাউকে বদলির নিয়ম না থাকলেও তাদের কেউ 1 বছরে 4 বার বদলি বা এক জায়গায় 4 বার কাটিয়েছেন। এদের বেলায় ছিল না নিয়ম নীতির বালাই। মন্ত্রণালয়ের কর্তব্যরত ব্যক্তিদের ম্যানেজ করে বেপরোয়াভাবে চালিয়েছেন তদবির ও বদলি বাণিজ্য। আওয়ামী লীগ ও ছাত্রলীগ পরিচয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেও তারা এখনও বহাল তবিয়ত গুরুত্বপূর্ণ পদে। এতে খাদ্য বিভাগে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে এই 6 জনের 5 জন এসব অভিযোগ অস্বীকার করে অভিন্ন ভাষায় কালের কণ্ঠকে বলেছে, অভিযোগ সত্য নয়। তারা কেউই সাবেক খাদ্যমন্ত্রী সাধনবাবুর কাছের লোক ছিলেন না। নিজ নিজ যোগ্যতার ভিত্তিতেই তারা ভালো পদায়ন পেয়েছে। তারা কখনো বদলি বাণিজ্যের টাকা লেনদেনের সঙ্গে জড়িত ছিল না, সবই অপপ্রচার। তবে খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, আসলে কিছু করার ছিল না, পরিস্থিতির কারণে অনেক কিছু মেনে নিতে হয়েছে। সাধনচন্দ্র মজুমদার চলে যাওয়ার পর তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়েছে। তবে কর্মকর্তারা সংকট থাকায় কাউকে OSD করা যায়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।